রীতিমতো নীরবতা ভেঙে সর্বপ্রথম আশরাফ মণ্ডল বলেন, বিয়ে ভেঙে দিব মানে? রিমন বলল, মানে আমি অবন্তীকে বিয়ে করতে চাই না। তাহলে তুমি কি বিয়ে করবে না? বিয়ে করব, কিন্তু অবন্তীকে না। রিমনের পাশে বসে অবন্তীর চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সে উঠে এসে রিমনকে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমায় বিয়ে করবে না মানে? তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে খুব ভালোবাসি রিমন, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিমন নিজের শরীর থেকে অবন্তীর হাত সরিয়ে দিল। দেখো অবন্তী, তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো? সেটা তোমার না জানলেও চলবে। রিমন সাদি মোহাম্মদ আর রৌশনা খাতুনকে বলল, আমায় আপনারা ক্ষমা করবেন, আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব না। তারপর রিমন চলে গেল। গাড়ি নিয়ে বেরিয়ে গেল সে। সবাই বসে কাঁদছে। অবন্তী কাঁদতে কাঁদতে নিজের বুক ভাসালো। রিমন ফিরে আসতে আসতে দুপুর হয়ে গেল। সে এসে দেখে পুরো বাড়ি শুনশান হয়ে আছে। রিমন ভিতরে আসতে রুকসানা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে বললেন, তিনি বললেন, রিমন তুমি কি শুরু করছো? অবন্তী তোমাকে কত ভালোবাসে জানো? ও মা, তুমি এখনো ওখানেই পড়ে আছো? পড়ে থাকবো না মানে? অবন্তী তোমার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে এখন। আর তুমি? ওসব বাদ দাও তো। বাবা কোথায়? অফিসের কাছে একটু শহরের বাইরে যেতে হবে। আবার তোমার অফিস? রিমন, আমি তোমাকে সংসারই দেখতে চাই। রিমন রুকসানা বেগমকে জড়িয়ে ধরে বলে, তুমি বিশ্বাস করো মা, অবন্তী আমার জন্য বা আমার এই পরিবারের জন্য পারফেক্ট ছিল না। রিমন ভিতরে আশরাফ মণ্ডলের কাছে গেল। তিনি ঘরে ছিলেন। রিমন গিয়ে বলল, বাবা, আমি কালকে সকালে আমাদের চাঁদপুর ইন্ডাস্ট্রি যাব, ওখানে একটা ঝামেলা হতে পারে। আশরাফ মণ্ডল বললেন, রিমন তুমি কি করছো বা করতে চাইছো কিছুই কিন্তু বুঝতে পারছি না। সকালে তুমি যেটা করলে একদম ঠিক করনি বাবা। রিমন বেশ কিছুক্ষণ আশরাফ মণ্ডলের সাথে কথা বলল। তারপর নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো। রুকসানা বেগম আজ একটু মার্কেটে যাবে। অবন্তী থাকলে তাকে নিয়ে যাওয়া যেত, কিন্তু সে তো আর নেই। রুকসানা খাতুন থাকলেও একটা কাজ হতো। রুকসানা বেগম মুসাকে ডাক দেন আর বললেন, আচ্ছা জান্নাতি কোথায়? কাল থেকে তাকে দেখছি না। ম্যাডাম, জান্নাতি তো কাল থেকে খুব জ্বর হয়েছে। ঘরে আছে। হোয়াট? ওর জ্বর? ওষুধ খেয়েছে? আমাকে এতক্ষণ বলোনি কেন? রুকসানা বেগম জান্নাতের ঘরে গেল। দরজার ভিতর থেকে বন্ধ। ধাক্কা দিতে খুলে গেল। তার মানে ভিতর ভিড়ানো ছিল। রুকসানা বেগম দেখে জান্নাতি কাঁথা দিয়ে শুয়ে আছে। তিনি গিয়ে জান্নাতির মাথায় হাত দিয়ে চমকে ওঠেন। শরীর এত বেশি গরম। জান্নাতি চোখ বন্ধ করে আছে। রুকসানা বেগম এখানে এসেছেন সেটা হয়তো টের পায়নি। রুকসানা বেগম তাড়াতাড়ি বাইরে এসে রিমি আক্তারকে ডাক দেয়। রিমি আক্তার আসতেই তিনি বলেন, আমার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে সবুজ রঙের এক পাতা ট্যাবলেট আছে, নিয়ে এসো তো। রিমি আক্তার গেলেন। কিছুক্ষণের মধ্যে ট্যাবলেটটা এনে রুকসানা বেগমের হাতে দিল সে। রিমি আক্তার বেশ কাজের মেয়ে, কিন্তু বাইরের কোনো কাজ তাকে দিয়ে হয় না। সে সবসময় ঘরের ভিতরের সকল কাজে পটু। রুকসানা বেগম ওষুধটা নিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে জান্নাতির ঘরে গেলেন। গিয়ে জান্নাতিকে টেনে তুলে একটা ওষুধ খাইয়ে দিলেন। ওই ওষুধে কাজ হলে হাসপাতালে ভর্তি করতে হবে। তারপর আবার জান্নাতির গায়ে কাঁথাটা জড়িয়ে দিয়ে রুকসানা বেগম তার ঘর ত্যাগ করলেন। ঘন্টার পর ঘন্টা সময় যেতে লাগলো। সব কিছু কেমন জানি লণ্ডভণ্ড হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে যেন। সন্ধ্যার দিকে নিজের ঘর থেকে বেরোলো। সে বের হয়ে দেখে পুরো বাড়ি ফাঁকা। রিমন চিন্তা করলো, সবাই গেল কোথায়? বৃষ্টি ঘরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। আজিজুল হকও নেই। রিমি আক্তারকে কোথাও দেখা যাচ্ছে না। রিমন রান্নাঘরে গিয়ে একটা উঁকি দেয়। সেখানে মুষা শিলবাটায় মরিচ বাটছে। রিমন বলল, বাড়ির বাকিরা সবাই কোথায়? কাউকে দেখছি না। সবাই বলল, বৃষ্টি মামুনি তো তার শ্বশুরবাড়ি চলে গেছে। আপনার মামা মামি চলে গেছে। চলে গেছে মানে? আর মা বাবা কোথায়? স্যার আর ম্যাডাম মার্কেটে গেছেন। বাড়িতে তো আরও কাজের লোক ছিল, তারা সবাই কোথায়? ফার্ম হাউসে যে আয়োজন করা হয়েছিল সেই সব গোছানোর জন্য গেছে। জান্নাতি কোথায়? সে নিজের ঘরে আছে। কাল থেকে মেয়েটা খুব জ্বর। রিমন ভুরু কুচকে তাকালো আর বলল, জ্বর? রিমন জান্নাতির ঘরে গেল। দরজায় টোকা দেয়। একটু ধাক্কা দিতে দরজা খুলে যায়। রিমন ভিতরে গিয়ে দেখে জান্নাতি একেবারে অবচেতন। কী করবে ভেবে পাচ্ছে না। তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হবে। মোবাইলটা নিয়ে জান্নাতি ফোন করে আর আর্জেন্টলি আসতে বলে। রিমন তাড়াতাড়ি গিয়ে একটা রুমাল ভিজিয়ে নিয়ে এসে জান্নাতির কপালে দিয়ে দেয়। জান্নাতি স্পষ্ট স্বরে বলে, মা। রিমন জান্নাতির পাশে খাটের উপর বসলো। কিছুক্ষণ পর ডাক্তার এসেছে কিনা দেখার জন্য রিমন উঠতে জান্নাতি রিমনের হাত চেপে ধরে। রিমন জান্নাতির দিকে তাকায়। মেয়েটার মুখের মনে হয় জাদু আছে, শুধু তাকাতেই থাকতে ইচ্ছে করে। রিমন কয়েক সেকেন্ড পর জান্নাতির হাত ছাড়িয়ে ঘরের বাইরে নিয়ে এলো। ডাক্তার এখনো আসেনি। রিমন এবার একবার ফোন করলো। ফোন রিং হতেই হতে ডাক্তার সাহেব বাড়ির ভিতরে প্রবেশ করলো। রিমন চিন্তিত হয়ে বললেন, ডাক্তার সিনহা, আপনি এত দেরি করলেন কেন? তাড়াতাড়ি আসুন। সরি মাই সান, রোডে জ্যাম ছিল তাই। ইটস ওকে, প্লিজ কাম ফার্স্ট। ডাক্তার সিনহা জান্নাতির জ্বর মেপে কিছু ওষুধ দিলেন। রিমন মুসাকে দিয়ে ওষুধগুলো আনিয়ে নিয়ে তৎক্ষণাৎ এক ডোজ ওষুধ খাইয়ে দিলেন। পরদিন সকালে রিমন সকাল সকাল বেরিয়ে পড়ে। অনেকটা পথ যেতে হবে, আবার আসতে হবে। জান্নাতি এখন মোটামুটি সুস্থ। সকালে ব্রেকফাস্টের পর থালা বাসন নিয়ে বেসিনে গেল। রুকসানা বেগম নোটিস করে বলেন, এ কি?
করছো? জান্নাতি কিছু বলল না। রুকসানা বেগম বললেন, "বাড়িতে তো আরও কাজের লোক আছে। তুমি দুজন রেস্ট নাও।" জান্নাতি দুপাশে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রুকসানা বেগম বাহিরে গেলেন। আশরাফ মণ্ডল অফিসে গেছেন। সকালে রিমন চলে যাওয়ার পর থেকেই কিছুক্ষণ বেশ রেগেছিলেন। কারো সাথে বিশেষ কোনো কথা বলেননি। ফোনে কাউকে খুব জোরে, জোরে বকাবকি করছিলেন। রুকসানা বেগম এখন পুরো বাড়িতে একা নিজের মতো টাইম স্পেন্ড করছেন। মাঝে, মাঝে ২-১ জন কাজের লোক এসে হয়তো বলবে, "ম্যাডাম, ওই কাজটা কি এক্ষুনি করব?" উত্তরে তিনি বলবেন, "দেখো যদি করতে পারো তাহলে এক্ষুনি করে ফেলো।" রুকসানা বেগম ছাদের উপর গিয়ে দাঁড়ালেন। ছাদের একবারে শেষের দিকে দাঁড়িয়ে নিচে দেখা যায়, নিচে বাগান। বাগানে হরেক রকমের রঙিন ফুল। একটা লোক ঘুরে, ঘুরে ফুলের পরিচর্যা করছে। ছাদের উপর একটা দোলনা রয়েছে। রুকসানা বেগম সেই দোলনায় গিয়ে বসলেন। তারপর দোল খেতে, খেতে গুনগুনিয়ে গান গাইতে লাগলেন। এভাবে একা বসে গুনগুনিয়ে করে গান গাইতে তার ভারী ভালো লাগে। সময়ের সাথে, সাথে পরিবর্তনটা জরুরি। কিন্তু রুকসানা বেগম একই রকমের থেকে গেলেন, একটুও বদলালেন না। দুপুরের দিকে আশরাফ মণ্ডল ফিরে এলেন। তাকে খুব ক্লান্ত লাগছিল। এসে সোফার উপর গা এলিয়ে দিয়ে বসে পড়লেন তিনি। তারপর এক হাত কপালের উপর দিয়ে কিছু চিন্তা করতে লাগলেন। রুকসানা বেগম তড়িঘড়ি তার কাছে এলেন আর বললেন, "সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে এখন আবার একই রকম চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা আছে?" আশরাফ মণ্ডল বললেন, "সমস্যা তো হয়নি, তবে রিমনের এবার সত্যি বিয়েটা করে নেওয়া উচিত। হ্যাঁ, অবন্তী মেয়েটা খুব ভালো ছিল, রিমনকে ভালোবাসত।" আশরাফ মণ্ডল কপাল কুঁচকে রুকসানা বেগমের দিকে তাকালেন আর বললেন, "কেন, অবন্তী ছাড়া কি পৃথিবীতে আর কোনো মেয়ে নেই নাকি? তুমি আবার রাগ করলে কেন? কেন? এখন কি নিজের ইচ্ছেতে রাগও করতে পারবো না? আচ্ছা তুমি চাও কি বলো তো?" রুকসানা বেগম ফ্যাল করে তাকিয়ে রইলেন। আশরাফ মণ্ডল নামের এই লোকটায় তিনি এত বছরে কি চিনতে পেরেছেন? হয়তো না। বিকেলের পর রুকসানা বেগম আর আশরাফ মণ্ডল দুজনে বাড়ির বাহিরে বসার জায়গায় বসেছেন। এখনো রিমন আসেনি। আশরাফ মণ্ডল কিছুক্ষণ আগে ফোন করেছিলেন। আর ঘণ্টাখানেক মধ্যে নাকি ফিরে আসবেন। আশরাফ মণ্ডলের হাতে চায়ের কাপ। কিছুক্ষণ পর, পর চায়ের কাপে চুমুক দিচ্ছেন। রুকসানা বেগম খালি বসে আছেন। অনেকটা অন্যমনস্ক দেখাচ্ছে। চা শেষ করে আশরাফ মণ্ডল বললেন, "আচ্ছা রুকস, একটা কথা বলি?" "হুম।" "আমি যখন অফিসের কাজে বাইরে থাকি তখন তুমি আমাকে মিস করো না?" রুকসানা বেগম অন্যমনস্ক হয়ে উত্তর দিলেন, "আগে করতাম, এখন আর করি না।" "মানে?" "মানে আমাদের বিয়ের ২৫টা বছর পেরিয়ে গেছে। তুমি সেই শুরু থেকে বিজনেসের পিছনে নিজের সবটা দিয়ে এসেছো। আগে তোমার কাছে সময় পেতাম না বলে খারাপ লাগতো। এখন একা থাকতে ভালো লাগে। তার মানে আমি কি তোমাদের বা এই পরিবারের আমার পূর্ণ ভালোবাসা দিতে ব্যর্থ? সেটা কখনোই না। তুমি পরিবারের জন্য বা আমাদের জন্য অনেক করছো। সত্যি বলতে আমি এর জন্য কখনোই তোমাকে দোষী মনে করতে পারব না।" আশা মণ্ডল চুপ করে বসে থাকলেন। রুকসানা বেগমও চুপ। আকাশে সন্ধ্যা হয়ে গেছে, সাথে দমকা হাওয়া। মনে হয় আজ রাতে বৃষ্টি হবে। সারাদিন সূর্যের তাপ একটু বেশিই ছিল। তাই বৃষ্টি হলে পরিবেশটা একটু ঠান্ডা হবে। মসজিদে আজান দিবে। আশরাফ মণ্ডল বললেন, "সন্ধ্যা হয়ে এসেছে, ভিতরে চলো।" তারপর আশরাফ মণ্ডল উঠে দাঁড়ালেন। রুকসানা বেগম তখনও বসেছিলেন। আশরাফ মণ্ডল রুকসানা বেগমের দিকে তাকিয়ে বললেন, "আজ থেকে আমি আমার দিনের ২৪টা ঘন্টার মধ্যে ২৪ ঘন্টাই দিব পরিবারের প্রতি। আজ থেকে অফিসের সব কাজ বন্ধ। আমার স্ত্রী একটু আলাদা সময় চায়, আমার ছেলেমেয়েরা একটু আলাদা সময় চায়। আমি সবাইকে তাদের প্রাপ্ত সময় দেব।" আশরাফ মণ্ডল বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। রুকসানা বেগম তার দিকে তাকিয়ে আর তার যাওয়া দেখতে লাগলেন। কিছুক্ষণ পর আবহাওয়া আরও বিরূপ হতে শুরু করল। রুকসানা বেগম উঠে পড়লেন। তিনি ডাক দিয়ে বললেন, "মুসা, তারেক, পিয়ালি, বাইরে মনে হয় বৃষ্টি আসবে। বাইরে কিছু থাকলে তুলে ফেলো।" তারপর তিনি বাড়ির দিকে এগোলেন। আশরাফ মনে লিমনকে আরেকবার ফোন করলেন। নেটওয়ার্কের কারণে ফোন কানেক্ট হলো না। বাইরে আকাশ জোরে, জোরে ডাকছে। আশরাফ মণ্ডল ফোনটা সোফার উপর ফেলে দিয়ে রুকসানা বেগমের উদ্দেশ্য করে বললেন, "আজ থেকেও ফোনটা বন্ধ রাখবো ভাবছি।" রুকসানা বেগম তাকে এড়িয়ে যেতে ঘরে যেতে চাইলে আশরাফ মণ্ডল তার পথ আটকালেন আর বললেন, "তোমাকে হাসানোর জন্য আমি এত কিছু করছি আর তুমি না হেসে চলে যাচ্ছ? এই যে ম্যাডাম, আমি কিন্তু বলেই রাখছি, আজ রাতের মেনু আমি তৈরি করব। যদিও জানি যে খেতে খুব একটা ভালো হবে না, কিন্তু সবাইকে খেতে হবে।" রুকসানা বেগম আশরাফ মণ্ডলের দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন। এমন সময় হঠাৎ দরজায় রিমন এসে দাঁড়ালো। আর সাথে, সাথে বাইরে ঝুপ করে বৃষ্টি নামল। রুকসানা বেগম রিমনকে দেখে হেসে বললেন, "এত দেরি কেন রিমন? আমাদের কি চিন্তা হয় না?" রিমনের পিছনে জান্নাতি দাঁড়িয়ে আছে। জান্নাতি পরনের বেনারসি ভর্তি শাড়ি আর গা ভর্তি গহনা। একেবারে বিয়ের সাজ। জান্নাতিকে এই অবস্থা দেখে রুকসানা বেগমের চোখ কপালে উঠে গেল। আশরাফ মণ্ডলও চমকে গেলেন। রুকসানা বেগম এগিয়ে বললেন না আর বললেন, "রিমন, জান্নাতি এই অবস্থায় তোমার সাথে মানে?" রিমন মাথা নিচু করে বলল, "মা, আমি ওকে বিয়ে করছি। আজ থেকে ওই এই বাড়ির বউ।" আশরাফ মণ্ডল আর রুকসানা বেগম একসাথে বলে উঠলেন, "হোয়াট?" রুকসানা বেগম বললেন, "আর ইউ ইস সিন রিমন? হোয়াটস রং উইথ ইউ?" "আমি সজ্ঞানে আছি আর ওকে বিয়ে করছি।" আশরাফ মণ্ডল বললেন, "রিমন, ও একটা কাজের মেয়ে।" "না বাবা, ও এখন এই বাড়ির বউ। তাই কাজের মেয়ে এই শব্দটা এখন ওর ক্ষেত্রে ব্যবহার না করে ফেলো। রিমন, তুমি বড় হয়ে গেছো, তার মানে এই নয় যা ইচ্ছে তাই করবে। আশা করি জান্নাতি তোমার কাছে যথাযথ সম্মান পাবে।" রুকসানা বেগম একটু অসন্তুষ্ট হয়েছে বলে মনে হলো, কিন্তু কিছু বললেন না। আশরাফ মণ্ডলও কিছু বললেন না। রিমন জান্নাতিকে ভিতরে আসতে বলল। জান্নাতি বলল,
মা আমাকে ভিতরে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি ভিতরে যাব না। রুকসানা বেগম আর চোখে জান্নাতের দিকে তাকালেন। এই মেয়েটার মধ্যে কী এমন আছে রুকসানা বেগমের জানা নেই। তবে সেই ১ম দিন থেকে বারবার এই মেয়ের মায়াবী চোখের কাছে রুকসানা বেগম নিজেকে বড় বেশি অসহায় মনে হয়। রুকসানা বেগম জান্নাতিকে ভিতরে নিয়ে গেলেন। রিমন ভিতরে এসে সোফায় বসলো। আশরাফ মন্ডল বললেন, "রিমন, আমার মনে হয় একটা কাজের মেয়েকে বিয়ে করা তোমার ঠিক হয়নি।" "বাবা, তুমি তো বলতে যে পৃথিবীতে সব মানুষ সমান হয়। যে আমাদের সবাইকে তৈরি করেছে সেই তো ছোট বড়ের এই ব্যবধান তৈরি করেছে। তাহলে জান্নাতিকে কাজের মেয়ে বানানোর জন্য তুমি তাকে দোষ দাও তো?" আশরাফ মন্ডল কোনো কথা বললেন না। রিমন ফোনটা বের করে কিছুক্ষণ কিছু কাজ করলেন। আশরাফ মন্ডল নিজের ঘরের দিকে গেলেন। মন্ডল বাড়ির একমাত্র ছেলের বউ, তাও আবার এইরকম মৃতপ্রায় পরিবেশ, কোথাও কোনো জাঁকজমক নেই। বিয়ের আমেজ নেই। অথচ একদিন আগে পুরো বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছিল। রুকসানা বেগম জান্নাতিকে রিমনের ঘরে রেখে নিচে আসলেন। বাড়িতে সদস্য বলতে ৩ জন মাত্র। উপরে মেয়েটাকে একা রেখে আসা তার ঠিক হয়নি। কিন্তু কিছু করার নেই। নতুন বউয়ের আগমন, ভালো-মন্দ কিছু ব্যবস্থা তো করতে হবে। রুকসানা বেগম সব কাজের লোকদের একসাথে ডেকে যত দ্রুত সম্ভব খাবারের ব্যবস্থা করতে বলেন। 5 স্টার হোটেল থেকে বিদেশি খাবার অর্ডার করা হলো। রুকসানা বেগম আজিজুল হককে ফোন করে তৎক্ষণাৎ আসতে বললেন। তারা খুব বেশি দূরে থাকেন না। ৩ ঘন্টার মধ্যে চলে আসবেন। তিনি বৃষ্টিকেও ফোন করে আসতে বললেন। রিমনের কয়েকজন চেনা পরিচিত বন্ধু-বান্ধবীকে আসতে বললেন, যারা একটু কাছে পিঠে থাকে। রুকসানা বেগম উপরে জান্নাতের কাছে গেলেন। রুকসানা বেগম মানুষ হিসেবে তিনি কখনো কাউকে ছোট করে দেখেন না। কিন্তু পরিবারে একটা প্রেস্টিজ আছে। রিমন হঠাৎ এই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্তে রুকসানা বেগম সন্তুষ্ট নন। কিন্তু জান্নাতি মেয়েটা খুব ভালো, দেখলে বোঝা যায় তার খুব নরম মনের। তাই তাকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি রুকসানা বেগমের রাজি নন। জান্নাতিকে তিনি খাটের উপর যেভাবে বসিয়ে রেখেছিলেন সে সেভাবে বসে আছে। একটুও নড়াচড়া করেন। ঠিক যেন একটা কাঠের পুতুলকে খাটের মাঝখানে সাজিয়ে রাখা হয়েছে। রুকসানা বেগম বললেন, "তোমার বাড়িতে কে, কে আছে মা?" জান্নাতি একটু নড়ল। খুব সংকোচ বোধ করছিল দেখেই বোঝা যায়। তবুও অনেক চেষ্টা করে বলল, "আমার বাবা আর মার রয়েছে, আর কেউ নেই।" অনেক চেষ্টার পর উত্তর দিয়েছে, কণ্ঠ একদম পরিষ্কার, "তোমার বাবা কি কোনো কাজ করেন?" রুকসানা বেগমের এই প্রশ্নে উত্তর দিতে জান্নাতি মনে হয় ইতস্তত বোধ করছে। তা বললেন, "উনি কোনো কাজ করেন না।" "কাজ করেন না? কেন?" "উনার পা নেই। একটা অ্যাক্সিডেন্টে উনার ২ পা নষ্ট হয়ে গেছে। দুঃখজনক।" "আচ্ছা, তোমার মা কি করেন?" "আমার মা মা আমার মতো আশেপাশে কারো বাড়ি কাজ করে।" রুকসানা বেগম কিছু একটা বলতে গিয়ে বললেন না। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে রুকসানা বেগম বললেন, "আচ্ছা, আমি যদি রাগ করে বলতাম তোমাকে আমি দেখতে চাই না, চোখের সামনে থেকে চলে যাও, তখন তুমি কি করতে?" জান্নাতি বিনত কণ্ঠে উত্তর দিল, "সেটা আপনি কখনোই বলতে পারতেন না। কারণ আমি আপনাকে চিনেছি। তাই বলছি, আপনি আমার বাড়ির ভিতরে প্রবেশ না করানো পর্যন্ত আমি ভিতরে আসব না। তুমি মানুষের মন পড়তে পারে নাকি?" পড়তে পারি কিনা জানি না। কিন্তু জীবনের এই অল্প সময়ের মধ্যে অনেক মানুষ দেখেছি। ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য বুঝতে আমার খুব বেশি সময় লাগে না। মেয়েটা বেশ কষ্ট করেই বড় হয়েছে। একসময় গিয়ে বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করতে হলো। রুকসানা বেগম বললেন, "তুমি পড়াশোনা করছো?" "হুম।" "কতদূর এগিয়েছো?" "আমি অনার্স কমপ্লিট করেছি।" রুকসানা বেগম এতটা আশা করেনি। অনার্স কমপ্লিট করা একটা মেয়ে অন্যের বাড়িতে কাজ করবে, এটা মেনে নেওয়া মতো নয়। রুকসানা বেগম বললেন, "অনার্স কমপ্লিট করে তুমি এখানে কেন? অনেক ভালো জব করতে পারলে পারতে?" জান্নাতি হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, "পারতাম। কিন্তু বললাম না, জীবনের এই অল্প সময়ে অনেক মানুষ চিনেছি।" রুকসানা বেগম আবার কিছু বলতে যাবেন, এমন সময় দিয়া এসে দুজনে চমকে দিয়ে বলল, "বৌমা আর শাশুড়ি আম্মা মিলে কী এত গল্প করছেন?" রুকসানা বেগম বললেন, "তেমন কিছু না। ওই একটু। আগে নতুন বউয়ের মুখ দেখি তো।" জান্নাতি দিয়ার দিকে এগিয়ে গেলেন। জান্নাতির মুখের উপর ঘোমটা দেওয়া ছিল। দিয়া দেখে বলল, "উস! তোমাকে এত সুন্দর কেন দেখতে? সেই ১ম দিন থেকে মাশাআল্লাহ তুমি সুন্দর।" জান্নাতি কিছু বলল না। রুকসানা বেগম বললেন, "দিয়া, তুই একটু এখানে বস। আমি দেখি নিচে কি কতদূর হলো।" "ঠিক আছে ফুপি।" রুকসানা বেগম চলে গেলেন। আজিজুল হক আর রিমু আক্তার চলে এসেছেন। রিমু আক্তার অসন্তুষ্ট হয়ে গেলেন। "কাজের মেয়েকে কিন্তু এইবারে বউ হিসেবে আমার পছন্দ হয়নি।" রুকসানা বেগম ধমকের সুরে বললেন, "একটা কথা স্পষ্ট আগেই বলে রাখি, জান্নাতি কোনো কাজের মেয়ে নয়। ও এইবারে বউ। আমার পরে এই বাড়ির ওর জায়গা। আশা করি তার প্রাপ্ত সম্মান পাবে।" আজিজুল হক এই প্রসঙ্গে কিছু বললেন না। শুধু বললেন, "রিমন কোথায়?" "আছে কোথাও, তুমি গিয়ে দেখো তো। লোকগুলো কতদূর কী করলো? বৃষ্টিকে খবর দিছো?" "হুম।" "রিমনের কয়েকজন বন্ধুও এক্ষুনি এসে পড়বে।" কিছুক্ষণের মধ্যে রিমনের কাছে পিঠে কয়েকজন বন্ধু এলো। আর তাদের আসার সাথে, সাথে যেন বিয়েবাড়ির আমেজ শুরু হলো। রুকসানা বেগম সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। ঠিক তখনই একটা মেয়ে এসে সবাইকে চমকে দিয়ে বলল, "আমায় কি ভুলে গেছে সবাই?" মেয়েটাকে দেখে রুকসানা বেগমের হাসির রেখা
দেখা দেয়। তিনি হাসিমুখে বললেন, "নিঝুম, তুমি আসবে ভাবতে পারিনি। আগের দাওয়াত দেওয়ায় সময় একটু কাজের চাপ ছিল। তাই বলেছিলাম আসতে পারব না। কিন্তু হঠাৎ বিয়ে হয়ে গেছে শুনে আর থাকতে পারলাম না। তাই চলে এলাম। খুব ভালো করেছো। নতুন বউ কোথায়? উপরে রিমনের ঘরে। আচ্ছা, পরে একে, একে সব কথা হবে। আগে বউ দেখে এসে।" নিঝুম উপরে গিয়ে রিমনের ঘরে গিয়ে গেল। তার সাথে গেল রিমনের বন্ধুরা। রুকসানা বেগম উঁচু করে বললেন, "কিরে, কাজ কতদূর এগিয়েছে?" নিঝুম রিমনের দূর সম্পর্কের কাজিন সিস্টার। আশরাফ মন্ডলের একসময় বিজনেস পার্টনার শিকদার আলী সাহেবের মেয়ে। পড়াশোনা কমপ্লিট করে সে কিছুদিন হলো জব নিয়েছে। বাবার বিজনেসের প্রতি নিঝুমের কোনো ইন্টারেস্ট খুঁজে পায়নি। তাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জব নিয়েছে। জান্নাতিকে দেখে নিঝুম বলল, "তুমি খুব সুন্দরী। তোমার নাম কি জান্নাতি?" উত্তরটা পাশ থেকে দিয়ে দেয়। নিঝুম ভুরু কুঁচকে বিয়ের দিকে তাকিয়ে বলে, "সে কি কথা বলতে পারে না? পারে তো।" এবারে উত্তর দেয় দেয়া। জান্নাতি হয়তো বুঝতে পেরেছে নিঝুম তার কণ্ঠ শুনতে চাইছে। জান্নাতি বলে, "আমার নাম সুমাইয়া জান্নাতি। মাশাআল্লাহ, তোমার নামটাও চমৎকার সুন্দর। এত সুন্দর নাম থাকতে আমার নামটা যে কে নিঝুম রাখলো? দিয়া।" বলল, "কেন? নিঝুম নামটাও তো সুন্দর। আমার নাম কি? দিয়া। এটা কোনো নাম হলো?" তারপর সবাই নিজের নিজের নাম নিয়ে আলোচনা করতে লাগলো। নিচে তোড়জোড়ে বেশ জোর কদমে চলছে। আশরাফ মন্ডল বাইরে এলেন। রিমন কোনো কাজ নেই। হয়তো ছাদে আছে। আশরাফ মন্ডল বললেন, "রিমন কোথায়?" রুকসানা বেগম বললেন, "জানি না। অনেকক্ষণ হলো দেখিনি। হয়তো ছাদে আছে। কালকে একটা গ্র্যান্ড পার্টি থ্রো করতে চাচ্ছি। তুমি কি বলো?" "সে তোমার ইচ্ছে। আমার একার ইচ্ছে তো আর কিছু হবে না। এবার থেকে সব ইচ্ছে পূরণ হবে দুজনের পরিপূর্ণ মতে।" রুকসানা বেগম কিছু বললেন না। সময়ে সময়ে নাকি সবাই বদলে যায়, আবার ফিরে আসে আগের অবস্থানে। কেউ ভালোবাসার অভাবে ফিরে আসে, আবার কেউ দেওয়ালে পিঠ ঠেকে গেলে ফিরে আসে। আশরাফ মন্ডলের মধ্যে এই বদলে মেনে নেওয়ার মতো। রাত প্রায় ১১টা বাজে। সব অ্যারেঞ্জ করা শেষ। এবার খাওয়া-দাওয়া হবে। জান্নাতিকে নিচে ডাইনিং টেবিলে আনা হলো। রিমনও এসে পড়েছে। ওরা দুজন পাশাপাশি বসেছে। সবাই একসাথে বসলেও জায়গা হবে না। তাই রিমন, জান্নাতি, আশরাফ মন্ডল খেয়ে উপরে যাক। তারপর বাকিরা সবাই বসবে। রুকসানা বেগম নিজে হাতে জান্নাতিকে খাবার পরিবেশন করলো। পাশ থেকে নিজে বলে উঠল, "এই যে শাশুড়ি পরিবেশন করলো, এরপর কিন্তু সারা জীবন শাশুড়িকে পরিবেশন করে খাওয়াতে হবে।" জান্নাতি বলল, "শাশুড়ি নেই, মা।" জান্নাতের মুখে মা ডাকটা শুনে রুকসানা বেগমের বৃষ্টির কথা মনে হলো। বৃষ্টি ছোটবেলায় ঠিক এইভাবে মা শব্দটি উচ্চারণ করত। কিন্তু বৃষ্টির প্রতি তাদের অবহেলা ছিল। রুকসানা বেগমের বুকের ভিতর ভারী হয়ে এলো। খাওয়া শেষে জান্নাতিকে আবার রিমনের ঘরে রেখে আসা হলো। রিমন তখনও নিচেই ছিল। আশরাফ মন্ডল নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, "রিমন, উপরে বৌমা একা আছে, ঘরে যাও।" রুকসানা বেগম বললে, "হ্যাঁ বাবা, উপরে ঘরে যাও।" নিজম গলা পরিষ্কার করার জন্য জোরে জোরে কয়েকটা কাশি দিল। রিমনের একজন বান্ধবী পাশ থেকে বলে উঠল, "গলায় কিছু আটকে গেল নাকি আপু?" দিয়ে আবার ফোড়ন কাটতে গিয়ে বলল, "আজকাল কত কি গলায় আটকে?" রিমন চোখে সবকিছু লক্ষ্য করলো। তারপর চুপচাপ উপরে চলে গেল। জানাতে খাটের মাঝখানে ৩ হাত লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। রিমন এসে একটা শুকনো কাশি দিয়ে তার উপস্থিতি জানালো। জান্নাতি একটু নড়েচড়ে বসলো। রিমন দরজা বন্ধ করে জান্নাতের দিকে এগিয়ে আসে। খাটের উপরে বসে পড়ল সে আর বলল, "ইউ নো, ইউ আর মাই লাভ এট ফার্স্ট সাইট।" মানে প্রথম দেখে থমকে গেছিলাম। রিমন উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। আকাশে চাঁদ দেখলো। মেঘলা আকাশ। কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে মুষলধারা। এখনো বাতাস বইছে মনে পড়ে। রাতে হয়তো এক পশলা বৃষ্টি হবে। রিমন বলল, "তুমি যদি মনে করে থাকো শুধু বাঁচানোর জন্যই তোমাকে বিয়ে করছি, তাহলে ভুল। তোমাকে বাঁচানোর জন্য বিয়ে করা কোনো প্রয়োজনীয়তা ছিল না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।" জান্নাতি এবার আস্তে করে বলল, "এটা আবেগ নয় তো?" "ভালোবাসার জন্য আবেগ নয়। তুমি উন্মুক্ত হৃদয় দিয়ে কাউকে ভালোবাসতে পারো। ভালোবাসার জন্য তো একটা সুস্থ ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন।" জান্নাতি কিছু বলল না। রিমন এবার খাটের উপরে এসে জান্নাতির পাশে বসে বেশ গুরুতরভাবে বলল, "আচ্ছা, এবার কাজের কথায় আসি। বলো তো, সেদিন তুমি কি দেখেছিলে?" জান্নাতি একটু ইতস্তত বোধ করল। হাতের আঙ্গুলের সাথে শাড়ি পেঁচাতে পেঁচাতে বলতে লাগলো, "সেদিন ভয় পাওয়ার কিছু নেই। সব বলো, আমি আছি।" রিমন জান্নাতের হাতের উপর হাত রাখলো। জান্নাতি বলল, "অনেকগুলো লোক ছিল। ওদের হাতে বন্দুক ছিল। আমি ভয় পেয়ে যাই। দ্রুত সেখান থেকে চলে আসতে লাগলে হঠাৎ ওদের একজনের কথা আমার কানে আসে আর আমি।" জান্নাতি থেমে গেল। রিমন বিরক্ত হয়ে বলল, "আবার কি হলো?" জান্নাতি কিছু বলছে না। রিমন বলল, "তুমি কিছু না বললে আমি তো কিছুই করতে পারব না।" জান্নাতি বলল, "আপনাদের বাড়ির পিছনের দিকে ওই লোকগুলো দাঁড়িয়ে ছিল। আমি বাজার থেকে ফিরছিলাম। ওরা ফিসফিস করে কিছু বলছিল। আগ্রহবশত ওইদিকে যাই। তারপর দেখি ওদের হাতে বন্দুক। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে লাগলাম। একজন বলেছিল, চুপি, চুপি বলেছিল, অবন্তী ম্যাডামের কথা মতো রিমন মণ্ডলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে পারলেই রাস্তা ক্লিয়ার। তাই খুব ভয় পেয়ে গেছিলাম।" রিমন বেশ মনোযোগ দিয়ে জান্নাতির কথাগুলো শুনল। কিছুক্ষণ চিন্তা করে সে বলল, "আচ্ছা, আজকে তোমাকে যারা মারতে এসেছিল তারাও কি ওই দিনের লোক?" "না, সবাই না। তবে ২ জন ওই দিনের লোক।" "আই সি।" রিমন উঠে দাঁড়ালো। টেবিলের উপর ল্যাপটপ ছিল। সেটা নিয়ে সোফায় উপরে বসলো। রিমন জান্নাতের দিকে তাকিয়ে বলল, "তুমি যদি আমাকে স্বামী হিসেবে না মানো তাহলে তুমি মুক্ত। তোমাকে কেউ আটকাবে না।"
তারপর রিমন ল্যাপটপের দিকে মনোযোগ দিল। জান্নাতি রিমনের দিকে তাকিয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর রিমন বলল, এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবে? ঘুমিয়ে পড়ো। আমার কাজ করতে করতে অনেক রাত হয়ে যাবে। জান্নাতি খাটের উপর কাঁধ হয়ে শুয়ে পড়ল। রিমনের দৃষ্টি অবশ্য একবার জান্নাতের দিকে গেল। জান্নাতি তো চোখ বন্ধ করে রয়েছে। আসলে সেদিন রিমন যখন আশরাফ মন্ডলের মৃত্যুর খবর পাওয়ার পর থানায় গেছিল, তখন হঠাৎ করে তার কাছে একটা ফোন আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলল, স্যার, থানা থেকে বলছি, আপনাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করছে। আপনি থানায় আসেন না। আপনার বাবার কিছু হয়নি, তিনি ভালো আছেন। রিমন গাড়ি ব্রেক কষল আর বলল, কি বলছে এসব? আমি একদম ঠিক আছি। ইন্সপেক্টর সাজিদ হোসেন কারো কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা পেয়ে আপনাকে গুম করার জন্য। ঠিক আছে, আমি দেখছি। রিমন বেশ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর একটা ফোন করলো। ফোন রিসিভ করতে বললো, আমি থানায় যাচ্ছি, ইন্সপেক্টর একটু খাতির করতে হবে। রিমন ফোন কেটে গাড়ি স্টার্ট করলো। থানায় পৌঁছানোর পর সবাই রিমনকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু রিমনের মধ্যে কোনো পরিবর্তন নেই। ইন্সপেক্টর সাজিদ হোসেন বলল, মিস্টার রিমন, ইউ আর ইন ট্রাপ, আই নো। রিমন উঠে দাঁড়ালো। আবার বলল, কিন্তু আপনি তো ওই ছাগলদের দল দিয়ে আমার কিছুই করতে পারবেন না। ইন্সপেক্টর সাজিদ হোসেন রেগে যান, কিন্তু কিছু করেন না। রিমন ঠান্ডা মাথায় বলেন, আপনাকে যে টাকা দিয়েছে তার জন্য কি নিজের পরিবারের কথা ভুলে যান? এখন যদি আপনার স্ত্রী আর আপনার 4 বছর ছেলে কিছু হয়, তাহলে কিন্তু আপনি আমার দায়ী করতে পারবেন না। সাজিদ হোসেন রেগে গিয়ে রিমনের কলার ধরে বললেন, কি বলিস? আরে কুল কুল, আপনি তো একজন আইনের লোক। আমি কিন্তু এসব আইন-টাইন পকেটে রাখি। আসলে বিষয়টা একদম সত্য। পৃথিবীতে টাকা থাকলে খোদার জান্নাতও পায়ের নিচে থাকে। সাজিদ রিমনের কলার ছেড়ে দেয়। রিমন বলল, তাহলে আপনি কি এখন বলবেন যে আপনাকে কে আমাকে বন্দি করার জন্য টাকা দিয়েছে? আমি জানি না। হ্যাঁ, আপনি তো সত্যি মজার মানুষ। আমি নিজের দর হিসেবে কম করে হলেও 10 লাখ টাকা রাখবো। তার মানে আপনাকে একজন 10 লাখ টাকা দিল আর আপনি তাকে চেনেন না? হাউ ফানি! আমি দেখিনি, মুখ বাঁধা ছিল। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি খুঁজে নিব। রিমন দরজার দিকে এগিয়ে গেল আর বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ বাঘ-বন্দির খেলাটা খুব কাঁচা খেলোয়াড় দিয়েই খেলানো হয়েছে। রিমন বেরিয়ে গেল। জান্নাতি বিকেলের দিকে সুস্থ হয়ে একটু বাইরে যায়। মা-বাবার জন্য মন কেমন করছিল দেখে একটু খোঁজখবর নেওয়ার জন্য সে নিজের বাড়িতে গেছিল। কিন্তু আসার সময় হঠাৎ অনেকগুলো লোক তার পথ আঁকড়ে ধরে। জান্নাতি ভয় পেয়ে যায়। সে চারপাশে তাকিয়ে দেখে পুরো এলাকা ফাঁকা। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। সে জোর পায়ে পিছনে হাঁটতে লাগলো। লোকগুলো তাকে অনুসরণ করতে লাগলো। জান্নাতি দৌড় দেয়। আর রিমন গাড়ি সামনে ধাক্কা খায়। রিমন গাড়ি থেকে নামতে লোকগুলো পালিয়ে যায়। রিমন জান্নাতিকে বলল, তুমি এখানে? একটু বাড়িতে গিয়েছিলাম মা-বাবার সাথে দেখা করার জন্য। রিমন কিছু একটা ভেবে বলল, তোমার বাড়ি কোথায়? ওই পাশে 3 নম্বর গলিতে। চলো। কোথায় তোমার বাড়ি? জান্নাতি কিছু বলার আগে রিমন আবারও বলে উঠল, তোমার জ্বর কেন হয়েছিল? জান্নাতি থতমত খেয়ে বলল, মানে জ্বর কেন হয়েছিল? খুব ভয় পেয়েছিলাম। জান্নাতি মাথা নিচু করলো, কিন্তু কিছু বলল না। রিমন আবারও বলল, আমায় বিয়ে করবে? জান্নাতি তড়িৎ গতিতে রিমনের দিকে তাকালো আর বলল, কি বলছেন এসব? তুমি কি আমায় বিয়ে করবে? তোমাকে ভালোবেসে ফেলেছি। না, না, কখনোই সম্ভব না। আপনি আমার মালিক। আপনাকে বিয়ে করি কিভাবে? এ কখনোই হতে পারে না। কেন হতে পারে না? গরিব মেয়ে কখনো বড়লোক ছেলের সাথে পারফেক্ট নয়। কে বলেছে তুমি গরিব? তুমি মণ্ডলের পরিবারের পুত্রবধূ। গরিব হয়তো প্রশ্ন ওঠে না। চুপ করুন আপনি। রিমন জান্নাতিকে টেনে জান্নাতির বাড়ি নিয়ে যায়। তারপর তার বাবা-মার কাছ থেকে বিয়ের প্রস্তাব দেয়। জান্নাতির বাবা-মা রিমনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিমন কিছুতেই কিছু বোঝে না। রিমন জান্নাতিকে বিয়ে করবে, আর জান্নাতি বাবা-মা বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে নারাজ। হয়তো রিমনের বাবা-মা মেনে নেবে না এই ভয়ে। কিন্তু রিমন শেষ পর্যন্ত জান্নাতির বাবা-মাকে রাজি করাতে সক্ষম। কিন্তু সে জান্নাতির মনের ভাব বোঝে না। বিয়ের জন্য যাবতীয় যা যা লাগে রিমন সব ব্যবস্থা করে জান্নাতিকে ওখানে বিয়ে করে নেয়। তারপর বউ নিয়ে বাড়ি ফিরে। রিমন ল্যাপটপ নিয়ে বসে আছে অনেকক্ষণ। জান্নাতি ঘুমিয়ে পড়ছে। ঘুমন্ত জান্নাতিকে রূপের রানী বলে মনে হচ্ছে। রিমন বেশ কয়েকবার তাকিয়েছে। একটা মায়াবী ব্যাপার আছে মেয়েটার ভিতরে। কলিজার ভিতর পর্যন্ত নাড়িয়ে তোলে। পরদিন সকালে জান্নাতি ঘুম থেকে উঠে রিমন বলল, গুড মর্নিং। জান্নাতি উঠে দেখলো যে রিমন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হেয়ার স্টাইল ঠিক করছে। পরনে একটা নীল কালার শার্ট, কালো প্যান্ট ইন করা অবস্থায় রিমনকে সত্যি খুব স্টাইলিশ লাগছে। জান্নাতি বলে, গুড মর্নিং। কোথায় যাবেন নাকি? সকাল সকাল রেডি হচ্ছেন? এই আগে তুমি আপনি আপনি করা বন্ধ করো তো। বাবা নিচে একটা গ্র্যান্ড পার্টি থ্রো করছে। তুমি তাড়াতাড়ি রেডি হও। আপনি বাদে কি বলে ডাকবো? কেন? তুমি বললেও তো ডাকতে পারো। তুমি জানাতে খাটের উপর থেকে নেমে এলো। রিমন বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য নতুন একটা শাড়ি কিনেছি। জান্নাতি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রিমন একটা শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে। জান্নাতি আসতে রিমন বলল, এটা অনেক আগে কিনেছিলাম, আর ভেবেছিলাম যাকে দেখে আমার চোখ থেমে যাবে তাকেই দিব। আমাকে দেখে কি আপনার আবার আপনার মানে আমাকে দেখে কি তো তোমার চোখ থেমে গিয়েছিল নাকি? শুধু চোখ নয়, আমার হৃদয় পর্যন্ত নড়ে উঠেছে তোমাকে দেখার পর। জান্নাতি কিছু বলল না। রিমন ব্যাগ ভিতর থেকে একটা শাড়ি বের করে জান্নাতি হাতে দিল। শাড়িটা বেশ দামি আর সিল্কি। হালকা গোলাপি রঙের শাড়িটা জান্নাতির বেশ মনে ধরেছে। শাড়ির সাথে যা যা প্রয়োজন সবই রয়েছে। জান্নাতি শাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল। রিমন বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? মানে এখানেই পরবো কি? কি?
জান্নাতের চেহারা বদলে গেল। রিমন একটা হাসি দিয়ে বলল, "ওয়াশরুমে যাও, আমি বাইরে আছি।" জান্নাতি শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। রিমন ফোনটা নিয়ে খাটের উপর বসলো। কিছুক্ষণ পর সে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। জান্নাতি বের হওয়ার কোনো গন্ধ নেই। প্রায় ঘন্টাখানেক পর জান্নাতি বের হলো। রিমন জান্নাতের দিকে তাকিয়ে আবারও থমকে গেল আর বলল, "আর একবার আমার চোখ তোমাকে দেখে থমকে গেল। কিন্তু এবার মনে হয় আমার কপালে দুঃখ আছে।" জান্নাতি চোখ বড়, বড় করে রিমনের দিকে তাকালো আর বলল, "কেন?" "না মানে তুমি একটা শাড়ি পরতে যে সময় নিলে?" জান্নাতি কিছু বলল না। রিমন বলল, "এবার তাহলে চলো।" রিমন জান্নাতের হাত ধরল। তারপর দুজনে নিচে চলে গেল। নিচে পার্টির অ্যারেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ আগে। স সবাই ছেলে আর নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে। রিমন আর জান্নাতি নিচের দিকে আসতে আশরাফ মন্ডল জোরে, জোরে বললেন, "লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হিয়ার প্রেজেন্ট মাই সন উইথ হিজ বেটার হাফ।" সবাই একসাথে তালি দিয়ে রিমন আর জান্নাতিকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তারা দুজনে সবার আগে এসে আশরাফ মন্ডল আর রুকসানা বেগমকে সালাম ও দোয়া করে। তারপর সবার উদ্দেশ্যে রিমন বলল, "হাউ আর ইউ অল?" সবাই একসাথে উত্তর দিল। তারপর পার্টি শুরু হলো। রুকসানা বেগম জান্নাতের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছে। রিমন ওদিকে তার ফ্রেন্ডদের সাথে মজা করছে। রিমনের একজন বন্ধু বলল, "বিয়ের পর প্রথম দিন কেমন লাগছে দোস্ত?" রিমন কিছু বলবে তার আগে নিজে উড়ে এসে বলল, "সবাই বিয়ের পর ফার্স্ট নাইটের কথা জিজ্ঞাসা করে, আর তুমি ফার্স্ট দিনের কথা জিজ্ঞাসা করছো?" রিমন নিঝুমের দিকে তাকিয়ে বলল, "আপু, ওরা সবাই এখনো বাচ্চা। তোমার মতো এখনো বড় হয়নি। সিরিয়াসলি? ও ইয়া। দেন হাউ ওয়াজ ইয়োর ফার্স্ট নাইট?" পদার্থবিজ্ঞানের সূত্রের মতো। রিমনের উত্তর শুনে নিঝুম খিলখিল করে হেসে উঠল আর বলল, "আমিও পদার্থবিজ্ঞানে কাঁচা।" একটু পর নিঝুম রিমনকে ভিত থেকে টেনে একটু দূরে নিয়ে বলল, "রিমন, একটা কথা। তোমার না অবন্তীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল? হঠাৎ জান্নাতি এলো কোথা থেকে?" রিমন অন্যমনস্ক হয়ে বলল, "আমি তো তোমার কাছে কিছুই লুকাই না। আসলে অবন্তী একটা ষড়যন্ত্র করছে। আর আমি যদি অবন্তীকে বিয়ে করতাম তাহলে সে সফল হয়ে যেত। মানে? মানে এই পার্টিতে জান্নাতির উপর অ্যাটাক হবে।" "কি?" "হুম। আমি বাবাকে এই পার্টি অ্যারেঞ্জ করতে বলেছি শুধু অবন্তীকে হাতে নাতে ধরার জন্য।" ওদিকে জান্নাতি আর রোকসানা বেগম পার্টি থেকে একটু দূরে বসে আছেন। রোকসানা বেগম বললেন, "তোমার ভালো লাগে কি বকুল ফুলের মালা? তুমি মালা গাঁথো?" প্রতি শীতে সকালে বকুল ফুলের মালা গেঁথে বাবা মায়ের ঘরে দেওয়ালে একটা, আমার ঘরের দেওয়ালে একটা ঝুলিয়ে রাখতাম। মালা দেওয়া লাগানো বকুল ফুল শুকিয়ে গেলে তার ঘ্রাণ পাওয়া যায়। বকুল ফুলের পাতানো গন্ধে পুরো বাড়ি মোমো করতো। আশরাফ মন্ডল সবার সাথে পার্টি অ্যাটেন্ড করছে, কিন্তু সবার দৃষ্টি অগোচরে, তার দৃষ্টি তীক্ষ্ণ দিকে চারপাশে, কিন্তু কোথাও কোনো ঝামেলা তো মনে হচ্ছে না। রোকসানাবাবু বললেন, "আমার কিন্তু একা সময় কাটাতে ভালোই লাগে। শখ বলতে কিছুই নেই। এটা কি আমার কোনো রোগ? অবশ্যই। আর আমি জানি খুব শীঘ্রই বাবা আপনার এই রোগের ওষুধ দিয়ে দেবেন। মানে? মানেটা খুব সোজা, খুব তাড়াতাড়ি আপনার ভালো লাগা বদলে যাবে।" "ভালো লাগা কি এতই সহজে বদলায়?" "এদিকে রয়েছে বাবা যে আপনার ভালোবাসা, আর অন্যদিকে আপনার ভালো লাগা। ভালোবাসা যখন পূর্ণ হয়ে যাবে, ভালো লাগা আর তখন ভালো লাগবে না।" রুকসানা বেগম জান্নাতের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, "তুমি তো খুব ভালো কথা বলতে পারো। কখন কি এভাবে বৃষ্টি আপুর সাথে কথা বলছেন?" রুকসানা বেগমের বুকের ভিতর কেঁপে উঠল। তিনি দ্রুত দূর দূরান্তের দৃষ্টি দিকে কাউকে খুঁজতে লাগলেন। দূরে একটা চেয়ারের উপর বসে আছে বৃষ্টি। তার পাশে দুইজন মেয়ে। বৃষ্টির মন খারাপ, মুখে হাসি নেই, কথা নেই। রুকসানা বেগম বৃষ্টির কাছে গেলেন। বৃষ্টি উঠে দাঁড়ালো। রুকসানা বেগম বললেন, "চলো, কোথায়? মা আমি মিলে একটু এনজয় করি।" রুকসানা বেগম বৃষ্টিকে নিয়ে পার্টিতে এনজয় করতে। আশরাফ মন্ডল তো দেখে পুরো অবাক। কিন্তু তবুও তিনি তীক্ষ্ণ নজরে চারপাশ দেখছেন। বলা তো যায় না কোথায় কী হয়ে যায়। রিমন হঠাৎ একটা কল আসে। রিমন ফোন রিসিভ করে বাইরের দিকে গেলেন। সাদি মোহাম্মদ আশরাফ মন্ডল ডাক দেয়। আশরাফ মন্ডল বলল, "আরে বন্ধু, এত দেরি? পার্টি তো শুরু হয়ে গেছে।" আসলে অবন্তী আর তার মাকে রাজি করাতেই পারলাম না। "সে কি, ওরা আসে নাই? না আসে নাই। ওকে, তুমি চলো এনজয় করি।" বেশ কিছুক্ষণ পর রিমন ভিতরে এসে দেখে জান্নাতিকে কোথাও দেখা যাচ্ছে না। রিমন চিন্তিত হয়ে বলল, "জান্নাতি কোথায়?" চারপাশ খুঁজে দেখে কোথাও জান্নাতি নেই। রিমন চিৎকার বলল, "থামো সবাই।" সবকিছু থমকে দাঁড়িয়ে যায়। সবাই আশ্চর্য হয়ে রিমনের দিকে তাকায়। আশরাফ মন্ডল বলল, "কি হয়েছে? ওরা জান্নাতি কোথায়?" রুকসানা বেগম বলল, "একটু আগেই তো ওখানেই ছিল।" "ছিল তো গেল কোথায়?" রিমন আশরাফ মন্ডলকে বলল, "বাবা তুমি এসো, আমি গেলাম।" রিমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সাদি মোহাম্মদ বললেন, "এখানে হচ্ছে কি?" আশরাফ মন্ডল বললেন, "ওসব বলার সময় নেই। তুমি চলো আমার সাথে।" আশরাফ মন্ডল সাদি মোহাম্মদকে নিয়ে গাড়িতে উঠলেন। বাড়ির সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আশরাফ মন্ডল গাড়ির ভেতর থেকে বললেন, "চিন্তা করার প্রয়োজন নেই। ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসবো।" আশরাফ মন্ডল গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলেন। ওদিকে অনেকগুলো লোক জান্নাতিকে টানতে, টানতে কোথাও নিয়ে যাচ্ছে। জান্নাতি বলছে, "ছাড়ুন, কে আপনারা? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন?" লোকগুলো মুখ কোনো কথা নেই, শুধু টানতে, টানতে নিয়ে যাচ্ছেন। একটা সময় জান্নাতি জোরে একটা হ্যাঁচকা টান দিয়ে হাত ছাড়িয়ে নেয়। তখন একটা লোক তার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, "কোথায় নিয়ে যাচ্ছি একটু পরেই বুঝতে পারবি সোনামণি।" চারপাশে জঙ্গলের মতো বড়, বড় গাছগাছরা, পরিত্যক্ত একটা এলাকা। দূর-দূরান্তে মানুষের কোনো চিহ্ন নেই। একটা ভাঙা বাড়ির সামনে এসে লোকগুলো থামলো। জান্নাতে আশ্চর্য হয়ে চারিপাশে দেখছে। ভাঙা বাড়ির পিছনে বেরিয়ে এলো অবন্তী আর তার মা রুশনারা খাতুন। দুজনের মুখে শয়তান হাসি। লোকগুলো বলল, "ম্যাডাম, একে এবার কী করবেন?"
অবন্তী জান্নাতের কাছে এসে গাল দুটো চেপে ধরে বলল, তোর জন্য আমার সাজানো ফন্দি ভেস্তে গেছে। তোকে তো এমন শিক্ষা দিব। জান্নাতি অবন্তীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে। অবন্তী জান্নাতের গালে একটা চড় মারে। জান্নাতি মাটিতে পড়ে যায়। রৌশনা খাতুন একজনকে বলে, ওই ওকে তোল। একটা লোক এসে জান্নাতিকে আবার তোলে। রৌশনা খাতুন তখন বলে, আমার মেয়ের সাথে রিমনের বিয়ে হয়ে গেলে আশরাফ মন্ডলের সকল সম্পত্তি আদায় করে নেওয়া কত সহজে যেত। তোর জন্য সব শেষ হয়ে গেছে। তোকে তো এবার মরতে হবে। অবন্তী লোকগুলো উদ্দেশ্য বলে, হা করে কি দেখছিস? শেষ কর ওকে। লোকগুলো জান্নাতের দিকে এগিয়ে আসতে ধূপ করে একটা আওয়াজ হলো। সাথে সাথে জঙ্গলের নিশ্চিত একটা থাকা পাখিরা আকাশে উড়ল। সবাই আশ্চর্য পিছনে তাকিয়ে দেখে রিমন এসে গেছে। রিমনের হাতে বন্দুক। অবন্তী আর রোশনা খাতুন চমকে উঠল। রোশনা খাতুন বলল, ছেলেকে আগে শেষ কর, তারপর বাপকে দেখব। লোকগুলি রিমনের দিকে এগিয়ে যাবে এমন সময় রিমন বন্দুক উঁচে দিল। খবরদার আমার হাতে কিন্তু এটা মেলা থেকে কেনা খেলনা নয়। মাথা থেকে মগজ গিয়ে কোথায় পড়বে শয়তানও খুঁজে পাবে না। লোকগুলো ভয় পেয়ে থেমে যায়। রিমন জান্নাতিকে দেখে বলল, যে যে ওর গায়ে হাত দিয়েছে শেষে আলাদা হয়ে দাঁড়া, ছবি তুলব। জঙ্গলে একটি শব্দ এগিয়ে আসছে। মনে হচ্ছে পুলিশের লোক এসেছে। লোকগুলো বুঝতে পারছে যে ওটা পুলিশের গাড়ির শব্দ। ওরা পালানোর চেষ্টা করলো। রিমন বলল, আর এক পা যদি কারো বাড়ে তাহলে গুলি চালিয়ে শেষ করে দিব। সবাই থেমে যায়। পুলিশের লোক চলে আসে। সাথে আশরাফ মন্ডল ও সাদি মোহাম্মদ রয়েছে। সাদি মোহাম্মদ আশ্চর্য হয়ে বলল, অবন্তী, রৌশনা এখানে? আশরাফ মন্ডল বলে, হ্যাঁ রে, ওরাই জান্নাতিকে মেরে ফেলার জন্য কিডন্যাপ করেছে। কিন্তু ওদের লক্ষ্য ছিল রিমনের সাথে অবন্তীর বিয়ে হলে খুব সহজে ওরা আমার সম্পত্তি নিজেদের নামে করতে পারবে। কয়েকজন লেডি অফিসার গিয়ে রৌশনা খাতুন আর অবন্তীকে ধরে ফেলেন। সাথে সাথে ওই লোকগুলোকে। আশরাফ মন্ডল বললেন, এবার তাহলে বুঝলাম সেদিন যদি ইন্সপেক্টর সাজিদ হোসেন রিমনকে ধরতে শপথ হতো তাহলে রিমনকে খোঁজার জন্য আমি যখন গেছিলাম তখন আমাকে ধরে ফেলতো। কি বুদ্ধি এদের মাথায়। ইন্সপেক্টর হামিদ আপনার অফিসার সাজিদ হোসেন এর সাথে জড়িত। সাদি আহমদ আশরাফ মন্ডলকে বললেন, কিন্তু তুমি কিভাবে জানতে পারলে রিমন বিপদে আছে? আমার কাছে একটা চিঠি এসেছে, তাতে লেখা ছিল ইন্সপেক্টর সাজিদ হোসেন রিমনের জন্য বিপজ্জনক। সাদি মোহাম্মদ রোশনা খাতুনের অবন্তীর দিকে তাকালো, কিছু বলল না, চলে গেল। অবন্তী ছটপট করতে চিৎকার করে বলে, জান্নাতি, আমি তোমাকে ছাড়বো না। সে ছটপট করতে করতে পাশের একজন অফিসারের কোমর থেকে বন্দুক বের করে জান্নাতির পেটে গুলি মারে। জান্নাতি চিৎকার করে মাটিতে পড়ে যায়। রিমন জান্নাতিকে বলে চিৎকার করে ওঠে। রিমনের হাতে যেই বন্দুক ছিল, রিমন পরপর গুলি করে 4টা গুলি অবন্তীর কপালে ফুটো করে দিয়ে ভিতরে ঢুকে যায়। অবন্তী মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল। রিমন দৌড়ে জান্নাতির কাছে এসে তাকে ধরল। জান্নাতি চোখের কোন বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। রিমন বলল, জান্নাতি, তোমার কিছু হবে না, আমি আছি। কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। জান্নাতি আস্তে আস্তে চোখ বন্ধ করলো। রিমনের চোখের বাঁধ ভেঙে পানির স্রোত নেমে এলো। আশরাফ মন্ডল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসে। জান্নাতিকে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। ডাক্তার জানিয়েছে অবস্থা খুব একটা ভালো নয়। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। রিমন ভেঙে পড়েছে খুব। আইসিইউর বাইরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। আশরাফ মন্ডল বললেন, জান্নাতির বাবা মাকে জানানো উচিত। রুকসানা বেগম বললেন, আমি আজিজুলকে পাঠিয়েছি, এক্ষুনি হয়তো চলে আসবে। বেশ কিছুক্ষণ পর আজিজুল হক ফিরে আসেন। রুকসানা বেগম বললেন, জানিয়েছি। কি বললেন ওনারা? মেয়েকে হারানোর ভয় তো পেয়েছে, কিন্তু তোমার দেওয়া প্রস্তাব ওনারা মেনে নেয়নি। মানে মানে আমাদের কাছ থেকে কোনো সাহায্য ওনারা নেবেন না। রোকসানা বেগম কিছু বললেন না। আশরাফ মন্ডল হয়তো এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছেন। বৃষ্টি রিমনের পাশে দাঁড়িয়েছেন। রিমন উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে আইসিইউর ভিতরে গেল। বৃষ্টি বাইরে থেকে দেখার চেষ্টা করলো। আইসিইউ বেডের উপর শুয়ে আছে জান্নাতি। মুখে অক্সিজেন মাস্ক। রিমন তার পাশে বসে। জান্নাতের হাতের উপর হাত রেখে বলল, জান্নাতি। চোখের কোণ বেয়ে আবার পানি পড়ল। হাতের উল্টো পাশ দিয়ে পানি মুছে আবারও বলল, জান্নাতি, ফিরে এসো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি শেষ হয়ে যাব। রিমন জান্নাতের উপর মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। হয়তো কয়েক ঘন্টা সময় পেরিয়ে গেছে। সময় কোনো ধারণাই ছিল না রিমনের। হঠাৎ জান্নাতের বুকের ভিতর ধুক করে উঠল। তার পুরো শরীর একসাথে কেঁপে উঠল। রিমন মাথা তুলে দেখে জান্নাতের পুরো শরীর কাঁপছে। রিমন ভয় পেয়ে যায়। কী করবে বুঝতে পারে না। ডাক্তার দাগ যাওয়ার জন্য উদ্যত হলে জান্নাতি হাতের আঙুল নড়ে উঠল। রিমন জান্নাতের গালের দুই পাশে 2 হাত দিয়ে তাকে ডাকতে লাগলো, জান্নাতি, জান্নাতি। কিছুক্ষণ পর জান্নাতে চোখ খুলে রিমনের চোখের পানি মুছে তাকে জড়িয়ে ধরল আর বলে, জীবনে এত ভয় কখনো পাওনি। তোমাকে হারানোর ভয় আমাকে শেষ করে দিয়েছে জান্নাতি। মণ্ডলবাড়ি আবার সেজে উঠেছে বিয়ের সাজে। সন্ধ্যা থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আকাশও মেঘাচ্ছন্ন। মনে হয় রাতে বেশ ভালোই বৃষ্টি হবে। সবাই বিয়েবাড়ি আনন্দ করছে। রাত বাড়তে লাগলো। জান্নাতিকে রিমনের ঘরে নিয়ে যাওয়া হলো। আজকের ঘরটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। ঘরে ঢুকতে জান্নাতের নাকে বকুল ফুলের একটা মিষ্টি গন্ধ আছে। এই সময় বকুল ফুলের ব্যবস্থা করা আছে, এটা নিশ্চিত রুকসানা বেগমের কাছে। জান্নাতিকে খাটের উপর রেখে সবাই চলে গেল। যাওয়ার সময় বৃষ্টি কানে কানে বলে গেল, একদম ভয় পাবে না, এটা তো তোমার দ্বিতীয় বাসা, তাই না? জান্নাতি লজ্জা পায় খুব। বৃষ্টি দৌড় দিয়ে বাইরে চলে যায়। রিমন রাত 11টার দিকে ঘরে প্রবেশ করে। ঘরে চারিদিকে একেবারে ভালো করে দেখে নিয়ে জান্নাতের দিকে এগিয়ে গেল।
বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে। রিমন বলল, তুমি চাইলে আরও সময় নিতে পারো। রিমন জানলার পাশে গিয়ে বসলো। জানলা বন্ধ করলো। একটু খুলে দিতে ঠান্ডা বাতাসে পুরো ঘর ভরে গেল। রিমন বাইরে বৃষ্টি দেখতে লাগলো। জান্নাতি এসে তার পাশে দাঁড়িয়েছে। সে বলল, এইভাবে বৃষ্টি দেখে মজা নেই? রিমন জান্নাতের দিকে তাকালো, উৎসুক চোখ, মুখে মায়াময় হাসি। রিমন বলল, তাহলে কি দেখবো? আমার না বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। এখন তুমি আবার ভেজার কথা চিন্তা করছো নাকি? হিম। রিমন চমকে উঠল, না না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা, জ্বর, কাশি, ডাক্তার, ইঞ্জেকশন, ওরে বাবা। জান্নাতি আর চোখে রিমনের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আর বলল, আমার সাথে ভিজলে কিচ্ছু হবে না। জান্নাতি রিমনকে টেনে ছাদে নিয়ে গেল। ভাগ্য ভালো যে কেউ দেখতে পায়নি। বৃষ্টি বড় বড় ফোঁটা রিমনের শরীরে পড়ার সাথে সাথে যেন তার হাড়ের ভিতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। রিমন হাত পাগুলো গুছিয়ে দাঁড়িয়ে আছে। জান্নাতি আস্তে আস্তে পা ফেলে সামনে গিয়ে এগোলো। রিমনের চোখ জান্নাতের দিকে যেতেই সে স্বাভাবিক হয়ে উঠল। নেশাতুর দৃষ্টিতে রিমন জান্নাতের দিকে দেখতে লাগলো। জান্নাতি দুহাত দুদিকে জড়িয়ে দিয়ে ঘুরতে লাগলো। এদিকে এগিয়ে জান্নাতের দিকে ঘুরতে ঘুরতে জান্নাতি এসে পড়লো রিমনের বুকে। রিমন তাকে জড়িয়ে ধরল। জান্নাতি রিমনের বুকে মাথা রেখে বলল, কোনো এক শ্রাবণের সন্ধ্যায় এসেছিলে আমৃত্যু আমাকে শাস্তি দিও, কিন্তু তোমার থেকে আলাদা করো না, আমি তাহলে শেষ হয়ে যাব। রিমন বলল, তোমাকে আমার বুকের ভেতর থেকে বের করার আগে যেন আমার মরণ হয়। জান্নাতি কেঁপে উঠল। রিমনের মুখের উপর হাত দিয়ে বলল, এসব কথা মুখে এনো না, তোমাকে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারব না। রিমন আবার জান্নাতিকে জড়িয়ে ধরল। ছাদের উপরে দাঁড়িয়ে থাকা দোলনায় বসে জান্নাতি রিমনের কাঁধে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। সমাপ্ত। শ্রাবণের সন্ধ্যায় তুমি আমি। যদি কেউ দ্বিতীয় সিজন শুনতে চায় তাহলে দিব, আর না হলে প্রথম সিজন এখানে সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।